Savvy Story Hut. Like, share and subscribe us. বাংলা সাহিত্যের প্রতি নবীন প্রজন্মকে উৎসাহিত করতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা এখানে শোনাবো বাংলা সাহিত্যের নবীন ও প্রবীণ প্রজন্মের লেখকদের ভিন্ন স্বাদের ছোট গল্প। আজ আমরা শোনাবো কণা বসু মিত্র রচিত একটি ভূতের গল্প। লেখিকা কণা বসু মিত্র লিখে গেছেন অসংখ্য রহস্য, ভূত ও সামাজিক প্রেক্ষাপটের উপর ছোট গল্প। তার লেখা টেক্কা টেক্কি একটি অনবদ্য সামাজিক ছোট গল্প। আজ আমরা শোনাবো তাঁরই লেখা ভূতের গল্প, হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রোগী। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের লাইক করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাদের আরও ভালো করতে সাহায্য করবে। সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না যেন। শুরু হচ্ছে আজকের গল্প, হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রোগী। মফস্বল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে। যদিও ওর নামের পাশে এমবি, এমবিবিএস, এমডি ইত্যাদি কিছুই নেই, তবু ডিসপেন্সারি ওর জমজমাট। বাড়িতেই ছোটখাটো একটা ডিসপেন্সারি। সেখানে একটা কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, একটা নড়বড়ে টেবিল আর একটা চেয়ার, রুগীদের বসবার জন্য গোটা দুয়েক বেঞ্চও পাতা। ঝটিকাবাবুর রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে তাদের বসতি। বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তারা খাওয়া উদ্বাস্তু। কিছু এদেশি মুসলমান ঘরও আছে, তারা সবাই গরিব মানুষ। ঝটিকাবাবুকে কল দিলে ও অনেক সময় ফিস দিতে পারেন না। এই গাছের তরিতরকারি, কলাটা মূলোটা দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রুগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না। ভাগ্যের দোহাই মেনে রুগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায়। মৃত রোগীর আপনজনদের শোকের অংশীদার হন ডাক্তারবাবু। ঝটিকাবাবুর চোখের জল গরিব মানুষের মন ভেজায়। ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায়ই ওষুধ থাকে না, তার কি করা যায়? ফিসটা যেমন, ওষুধও তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিলড ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি রোগীকে নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুড়ে ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত গোটা 9 হবে। ঝটিকাচরণ রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। ঝটিকাবাবুর কাজের ছেলেটি ভানুভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে। আসছি বলে ঝটিকাবাবু প্যান্ট ট্যান্ট ছেড়ে লুঙ্গিটা সবে হাতে নিয়েছেন, এমন সময় ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলে কে যেন ডেকে ওঠে। ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন অনেক দিন। নিঃসন্তান ঝটিকাবাবু এই কাজের ছেলেটিকে পুত্র স্নেহে মানুষ করেছেন। সেই ওর তদবির তদারকি করে। উনি ভানুকে ডেকে বলেন, বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে। বিরক্তিতে কুঁচকে ওঠে ঝটিকাবাবুর ভ্রু। বয়সের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে। আচ্ছা জ্বালাতন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই? গজর গজর করতে থাকেন ঝটিকাবাবু। ওর পায়ের কাছে অনেকগুলো পাকা কলা। এক রুগী দিয়ে গেল এইমাত্র।
ঝটিকা বাবুর লোলুপ দৃষ্টি পড়ে কলার উপরে। সোনার রঙের মতন এমন পাকা মর্তমান কলা, আহা! ঝটিকা বাবুর জিভে জল এসে যায়। ঠিক তখনই ভানু এসে বলে, লোকটা কাঁদো কাঁদো ভাবে বলছে তার বউয়ের খুব অসুখ, এখনই ডাক্তারবাবু না গেলে তাকে বাঁচানো যাবে না। আহ, কি মুশকিল, কি মুশকিল! বলতে বলতে ঝটিকা বাবু ডিসপেন্সারির জানলার কাছে এগিয়ে যান। ভানু চেঁচিয়ে বলে, বাবু, ভাত খেয়ে গেলে হতো না? ঝটিকা বাবু সে কথা গ্রাহ্য করেন না। কে বলে ঝটকাচরণ মুখ বাড়ান ডিসপেন্সারির জানলায়। রোগা চিপচিপে একটি লোক এগিয়ে আসে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ এক মাথা চুল। এর বেশি অন্ধকারে বোঝার উপায় ছিল না। করুণ গলায় লোকটি বলে, একবার চলেন ডাক্তারবাবু, আমার স্ত্রীর বড় অসুখ। যা যা, আজ নয়, আজ নয়, কাল যাব, গলা ঠেকিয়ে বলেন ডাক্তার। কিন্তু লোকটি অবুঝ। সে কেবলই বলে, চলেন ডাক্তারবাবু, চলেন না, আপনি গরিবের ডাক্তার, গরিবের উপর দয়া হবে না বাবু? 30 বছর ধরে এই কথাই শুনে আসছেন ঝটিকা বাবু। স্তব বাক্যে পেট ভরে না। হয়তো ফিস দেবে না লোকটা, তবু স্বভাব দোষ। এরা ডাকলে উনি না গিয়েও পারেন না। কিছুদিন ধরেই ঝটিকা বাবু সর্দি কাশিতে ভুগছেন। গলা ব্যথা, মাথাটাও ঝিমঝিম করে। শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিচড়ে থাকে। উনি তিক্ত গলায় বললেন, অন্য ডাক্তার নিয়ে যাও। ফ্যাচ করে লোকটি এবার কেঁদেই ফেলে। আমি তো আপনার জন্যই। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হয় লোকটা যেন অনেক দিন খায়নি। তোমার বাড়ি কোথায়? আগে 5 মাইল। উনি জানতেন এই উত্তরটাই শুনতে হবে। তবু ডাক্তার বলেন, সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে। লোকটি বেতো হাসি এসে বলে, তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। ঝটিকা বাবুর আর খাওয়া হয় না। উনি ভাবেন, রুগী দেখে এসেই না হয় খাবেন। অনেক কালের পুরনো একটা ভাঙা ফোর্ড গাড়ি ছিল ঝটিকাচরণ চাকরি। উনি নিজেই গাড়ি চালান। ডাক্তারি করে যে উপায় হয় তাতে খেয়ে পড়ে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না। ওর গাড়ির ইঞ্জিনটাও প্রায় ঝুরঝুরে। যাই হোক, ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার। ঝটিকা বাবু গিয়ে বসেন চালকের আসনে। পেছনের সিটে গিয়ে বসে ওই লোকটি। গাড়ি ছুটছে, ভট ভট আওয়াজ হচ্ছে কেবলই। মনে হচ্ছে পৈতৃক প্রাণটা বুঝি এবার যায়। মরাবরলির রাস্তা ধরে যখন গাড়ি ছোটে, তখন চারিদিকের গাছপালার পেঁচার ডাক রীতিমতো যেন অন্যমনস্ক করে ডাক্তারবাবুকে। অনেক দূরে টিম টিম করে জ্বলছে কয়েকটা আলো। ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে। শীতে কামড়ে ধরছে শরীর। গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে যেন। ঝটিকা বাবু বুঝতে পারছেন না অ্যাক্সিলেটারের উপর কেন ওর দখল নেই আর। গলা বন্ধ কোট, কান মাথায় বেশ করে মাফলার জড়ানো, তবু যেন হু হু করে ঠান্ডা ঢোকে। অ্যাক্সিলেটারে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীর বেগে ছুটতে থাকে। আশ্চর্য! মরাভরলি নদীর পাড়ে কয়েকটা আলো, চিতা জ্বলছে শ্মশানে। এত দূর থেকে লোকজন বোঝার উপায় নেই। কি ভাই, আর কতদূর? সামনে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ঝটিকা বাবু। কিন্তু কোনো সারা শব্দ নেই। লোকটি কি ঝিমুচ্ছে নাকি?
স্ত্রীর অসুখ চিন্তায় ভাবনায় হয়তো সে খুবই ক্লান্ত। তবু এ শীতের রাতে এভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারের। উনি আবারও হাঁকেন, কি গো, তোমার দেশ কোথায় ছিল গো? তবু কোনো উত্তর নেই। পেছন ফিরে তাকান ঝটিকা বাবু। উনি দেখেন লোকটা ঘাড় গোজ করে বসে রয়েছে। অমাবস্যার রাত, ছিটে ফোঁটা আলো নেই আকাশে। শেয়াল ডাকছে, আর কয়েক গজ দূরেই চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকা বাবুর মাথা ধরে ওঠে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটফট করছিল এক কাপ চায়ের জন্য। উনি ভেবেছিলেন এই গরিব লোকটি ফিস দিতে না পারলেও চা দেবে নিশ্চয়ই। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে অমাবস্যার আকাশে। ঝটিকা বাবু ভূত বিশ্বাস করেন না, তবু কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে উনি বলেন, এসে তো করলাম 5 মাইল, এবার বলো তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়। এইবারে ডাইনি রাস্তা ধরুন কর্তা। হ্যাঁ, কি বললে? ওই দিকে তো মাঠ মনে হচ্ছে। মাঠ নয় কর্তা, মাঠ নয়, খানিকটা পুরো জমি বাবু। লোকটা হায়নার মতন খ্যাক খ্যাক করে হাসে। যেমন গেও তেমনি অসভ্যত, ভাবেন ডাক্তার। আগে জানলে এর সঙ্গে, আরে দূর দূর। কিন্তু গাড়ি তখনও আয়ত্তের বাইরে চলে গেছে। এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে গোয়ারের মতন গো গো করে ছুটছে গাড়ি। এবারে বাঁয়ে কর্তা। লোকটি বলে ওঠে। সঙ্গে সঙ্গে গাড়িটা বাঁদিকে ঘুরে যায়। ডাক্তার ভাবেন, আরে এ তো বড় মজা, গাড়িটা মন্ত্রশক্তি পেয়েছে নাকি। স্টিয়ারিং ঘোরানোর আগেই গাড়ি ঘুরে যায়, কিন্তু সামনেই যে একটা জলের রেখা দেখা যায়। সর্বনাশ, ওটা খাল না? ঝটিকা বাবু আটকে ওঠেন। গাড়ির ইঞ্জিনের মধ্যে যেন হাজারটা পাখি ডাকতে থাকে। অনেক কালের পুরনো পাঁজর বের করা ফোর্ড গাড়িটা যেন বিদ্রোহের সুর তোলে। ক্ষুব্ধ বিরক্ত ঝটিকা চরণ চাকি গলায় ঝাঁজ ঢেলে বলেন, কি হে, এই রাত দুপুরে কি তুমি আমার সঙ্গে ফাজলামি করছো? আর যাবো কোথায়? ওদিকে যে খাদ। লোকটি ফের হাসে সেই বিশ্রী হাসি। ব্রেক কষেন ডাক্তার। প্রচন্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায়। আর সেই মুহূর্তে লোকটা বলে ওঠে, আসুন ডাক্তার বাবু, আসুন, ওই সামনেই আমার চালা ঘর। খালের ওপারে? হ্যাঁ, বাঁশের একটা সাঁকো রয়েছে দেখছেন না, ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন না। লোকটির গলায় এবার অনুনয় ঝরে পড়ে। আবার বাঁশের সাঁকো? হিসাব কথা আগে বলা উচিত ছিল। বক বক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার। তার বেত কেশো দেহটার বুকের উপর যেন হাঁপড় পড়তে থাকে। স্টেথিস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছন পেছন। সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ হয়, কিন্তু লোকটির হাঁটা এতই দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতন মিলিয়ে যায়। আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ। বাঁ দিকের চোখটায় সামান্য ছানি পড়েছে, তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো ওর চোখের গোলমাল। বাঁশের সাঁকো পেরিয়ে একটা চালা ঘর। লোকটি যেন আদর করে ডাকে,
আসুন, আসুন ডাক্তারবাবু, আসুন। কই হে, তুমি কোথায়? আলো ঠালো ধরো, চাপার আগে বলেন ডাক্তার, যেন হাওয়ার ভেতর থেকে কথা ভেসে আসে। এই যে, এই যে আমি ডাক্তারবাবু। কেরোসিনের যা দাম, আলো জ্বালাবো কি করে? মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার, কতগুলো চামচিকে উড়ে যায়। বহুদিনের পুরনো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। তাড়াতাড়ি রুমালটা নাকে চেপে ধরে নিন। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে, ওই তো দরজা, সোজা চলে আসেন। ঝটিকাচরণ চাকির বুকের উপর যেন পাথরের মতন ভয় চেপে বসে। জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এমন গা ছমছম তো করেনি কখনো। এই মুহূর্তে মনে হয় ডাক্তারের খুব খারাপ জায়গায় উনি এসে পড়েছেন যেন। এখানে কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে, হয়তো কোনো দুর্গসন্ধি আছে ওই লোকটির। যদিও টুটি চিপে ধরে ডাক্তারে, কি নিতে পারে ও? হাতের এই ঘড়িটা, না পকেটের এই সামান্য কোটি টাকা? কিন্তু এটুকুর জন্য না 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 না, এ হতে পারে না। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ। ইঁদুর মরে রয়েছে নাকি, না অন্য কিছু? খসখস আওয়াজ হতে থাকে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পান না ডাক্তার, শুধু ধপধপে জামাটা আর ধুতিটা চোখে পড়ে। আর লোকটির চোখের মনি দুটো সাপের মনির মতন জল জল করে। হঠাৎই ডাক্তারের মনে পড়ে যায় ওষুধের বাক্সে টর্চটা রয়েছে। এতক্ষণ যে কেন মনে পড়েনি, আশ্চর্য। কি হলো, বসেন ডাক্তারবাবু। এবারে খাঁটি পূর্ববঙ্গের ভাষায় লোকটা বলে ওঠে, আপনি ভয় পাইতাছেন নাকি কর্তা? বুক দুরু দুরু করে ওঠে ডাক্তারের। না না, ভয় পাবো কেন? কোথায় তোমার পেশেন্ট? বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন। হাতড়ে হাতড়ে টর্চটা বার করেন ডাক্তার। টর্চ জ্বালেন। মাটির মেঝেতে চাদরে ঢাকা একটি মানুষ দেখতে পান ডাক্তার। তার আপাদমস্তক চাদরে ঢাকা। পাশেই একটি জলচৌকি রাখা আছে, যদিও তার উপর ধুলোর পুরু স্বর। ডাক্তারের বসার ইচ্ছে হয় না। উনি উবু হয়ে বসে বলেন, এই কি তোমার পেশেন্ট? এই যে, হ্যাঁ ডাক্তারবাবু। এই প্রথম ভালো করে খুঁটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। ওর তোবড়ানো গাল, গর্তে বসা চোখ, চোখের নিচে বিশ্রীভাবে হাড় উঁচু হয়ে আছে। লোকটি কেমন আদেশের মতন সুরে বলে, আপনি জল চৌকির উপর বসেন। অগত্যা তাই বসতে হয় ডাক্তারকে। এবারে আমার স্ত্রীরে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শো শো শব্দে বাতাস ঢোকে বাঁশের খোলা দরজাটা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন, আপনি হাতটা বার করেন তো মা। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। মুখটা ঢাকাই থাকে। নারী দেখার জন্য
হাতের কবজিটা ধরেন ডাক্তার। ঝটিকা বাবুর বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতন ঠান্ডা শক্ত হাতটা ধূপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। এ যেন বেশ কয়েকদিন আগের মৃতদেহ। বাতাস যেন হেসে হেসে চলে যায়। ডাক্তারের কানের কাছে কাঁধে যেন নিঃশ্বাস পড়তে থাকে। রাম রাম, রাম রাম। নাস্তিক ডাক্তার জীবনে এই প্রথম মনে মনে রাম নাম করে। পড়িমড়ি করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর। কেমন দেখলেন কর্তা? ভালো, ভালো। পথ আগলে দাঁড়ায় তবু লোকটা। একটা প্রেসক্রিপশন কিংবা নিজের পক্ষে একটা ইঞ্জেকশন। ডাক্তার কি মূর্ছা যাবেন এখন? রাম নাম মনে মনে জপতে জপতে অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে কাগজ কলম বার করে বস বস করে প্রেসক্রিপশন লেখে। দরজা থেকে তবু সরে না লোকটা। ডাক্তার বাবু, একটা ইঞ্জেকশন দিন। কঠিন কণ্ঠস্বর। না, লোকটা যে নাছুড় বান্ধা। শেষ পর্যন্ত ওই মরা মানুষটার গায়ে ছুঁচ। কি হলো ডাক্তার বাবু, দেরি করেন কেন? লোকটা যেন প্রায় ধমকে ওঠে। ডাক্তারের মাথার উপরে চামচিকে উঠতে থাকে। উনি শকুনের কান্না শুনতে পান। সামনে শেওড়া গাছের মাথায় শকুনের বাসা। অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁদতে থাকে। বাতাসের শব্দ, শকুনের কান্না, চামচিকের লুটোপুটি মিলেমিশে অদ্ভুত একটা বাজনা তৈরি হয়। ডাক্তারের বুকের মধ্যেও বাজনা বাজে। সেই ডিস্টিলড ওয়াটার ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেন ডাক্তার। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। নাকি নাকি সুরে সে বলে ওঠে, কি কলের জল বাবু? 10 দিন আগে তো এই চুল ফুটাইয়াই মারছিলেন আমারে ডাক্তার বাবু। হ্যাঁ, সর্বনাশ, 10 দিন আগে। কিন্তু কিন্তু সে বাড়ি তো নয়, অন্য আরেকজনের বাড়িতে। হ্যাঁ, এক কলেরা রুগী। ডাক্তার ওষুধের বাক্স ফেলে এবার ছুট লাগান। দরজায় ভারী হাওয়া বাধা দিতে চায়। ভেঙে গুড়িয়ে যায় কাদের হাসির শব্দ। শকুনেরা কেঁদে যায়, চামচিকে পাখা ঝাপটায়। কোনো দিকে ভূক্ষেপ নেই ডাক্তারের। পেছন পেছন ছুটে আসে কে যেন, নাকি সুরে বলে, ডাক্তার বাবু, আপনার ফিজটা নিয়ে যান। ডাক্তার ছুটতেই থাকে। শেষ হলো আজকের গল্প, কণা বসু মিত্র রচিত হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রোগী। ধন্যবাদ।